নমস্কার, আমি ডক্টর শাশ্বতী দত্ত, ইগনোর স্বয়ংপ্রভা লাইভ চ্যানেলে আমি আজকে BHIC 102 ছাত্রছাত্রীদের স্বাগত জানাচ্ছি এই আলোচনা চক্রে। আজকে বিষয়বস্তু ইউনিট 9 এবং শ্যাং সিভিলাইজেশন অফ চায়না বা চীনের শ্যাং সভ্যতা বা শ্যাং রাজবংশের সভ্যতা। আর এখানে দেখুন আমি লিখেছি তার বৈশিষ্ট্য, অর্থাৎ এই চীনের শ্যাং বংশ, এই যে কোনো রাজবংশেরই একটা বৈশিষ্ট্য থাকে। তার সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় বৈশিষ্ট্য থাকে। তার সমাজ কিরকম, তার অর্থনীতি কিরকম, সেখানকার মানুষের জীবনযাত্রা কিরকম ইত্যাদি প্রত্যেকটির পুঙ্খানুপুঙ্খ আলোচনার মাধ্যমেই কিন্তু আমরা সেই সভ্যতার একটা চিত্র পাই। তো এইখানে আমি যখন ব্রোঞ্জ যুগ পড়াতে শুরু করেছিলাম এবং সেই আলোচনাটিতে আমি যেদিনকে ব্রোঞ্জ যুগ পড়িয়েছিলাম সেদিনকে আমি বলেছিলাম যে মেসোপটেমিয়া এবং ওদিকে ইজিপ্ট এবং এদিকে ভারতবর্ষের সিন্ধু সভ্যতা এবং চীনের শ্যাং সভ্যতা, এই সবকটি সভ্যতাই হচ্ছে সমসাময়িক সভ্যতা। এই যে শ্যাং সভ্যতা, এই শ্যাং সভ্যতার একটা মানচিত্র প্রথমে আমি একটা ইমেজ তুলে ধরেছিলাম, যেখানে জাস্ট আউটলাইনে শ্যাং সভ্যতা বা শ্যাং ডাইনেস্টি কোন জায়গাটিতে তারা রুল করত সেই জাস্ট একটা তার একটা রুল করার একটা জায়গা, সেটা সেই ক্ষেত্রটিকে একটা চিহ্নিত করা হয়েছে, কিন্তু এর থেকে বিশদ কিছু বলা হয়নি। পরের যে মানচিত্রটি সেইখানে আমি দেখিয়েছি যে কিভাবে পিত নদীকে কেন্দ্র করে এই শ্যাং সভ্যতা গড়ে উঠেছিল এবং মানচিত্রতে আমরা যেটুকুন দেখতে পাচ্ছি তাতে দেখছি যে কেবল পিত নদীকে এটি টাচ করছে তাই না, ইয়াংসি নদী এবং ওয়ে নদীকেও এই সভ্যতার যে বিস্তৃত যে ক্ষেত্র সেটি কিন্তু তাহলে আমরা বলতে পারি কেবল যদিও ইয়োলো নদী বা পিত নদী প্রাণকেন্দ্র, কিন্তু ইয়াংসি নদী অববাহিকা অবধি এই সভ্যতা বিস্তৃত হয়েছিল, সভ্যতার ক্ষেত্র, এবং তার উৎস হচ্ছে এই ওয়ে নদী। এই তাহলে আমরা কি দেখছি যে এই যে শ্যাং সভ্যতা এটি হচ্ছে ব্রোঞ্জ যুগের সভ্যতা এবং মেসোপটেমিয়া, মিশর ও সিন্ধু সভ্যতার সমসাময়িক, এক্ষুনি বললাম। এবং আমরা ব্রোঞ্জ যুগের আলোচনাতে আমরা দেখেছিলাম যে চ্যালকোলিথিক বা তাম্রপ্রস্তর যুগের যে পরবর্তী যে পর্ব সেটাকে ব্রোঞ্জ যুগ বলে ওটাকে একটা ডিস্টিংশন করা হচ্ছে ওটাকে আলোচনার সুবিধার্থে, এবং সেই অনুসারে 4000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 3000 খ্রিস্টপূর্বাব্দ ছিল মোটামুটি ভাবে ব্রোঞ্জ যুগের পরিধি। তাহলে এইখানে আমরা চীনের শ্যাং বংশের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, তাহলে কবে এর উদ্ভব হয়েছিল আর কবে এর পতন হয়। এখানে বলা হচ্ছে যে ব্রোঞ্জ যুগের সূত্রপাত যদিও চীনে 3000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যভাগ থেকেই হয়েছিল এবং উত্তর পশ্চিম চীনে প্রথম এর উদ্ভব দেখা যায় এবং সেটি শেষার্ধ অবধি বিদ্যমান ছিল। তবে শ্যাং সভ্যতা বা শ্যাং রাজবংশ তার যে
পরিধি বা তার যে স্প্যানটি সেটি 2000 খ্রিস্টপূর্বাব্দের দ্বিতীয় ভাগ থেকে শেষ ভাগ পর্যন্ত এই রাজবংশের যে শাসনকাল আমরা দেখতে পাচ্ছি। তো আধুনিক ঐতিহাসিকগণ আরো স্পেসিফাই করে দিয়েছেন যে এই রাজবংশ আনুমানিক 1600 খ্রিস্টপূর্বাব্দ থেকে, আবার কারো মতে 1675 খ্রিস্টপূর্বাব্দ থেকে এর সূচনা হয়েছিল এবং 1046 অর্থাৎ 1046 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই রাজবংশের শাসনকাল স্থায়ী ছিল। তাহলে এই যে রাজবংশ প্রতিষ্ঠিত হলো, তাহলে এই রাজবংশের প্রথম শাসককে, যাকে আমরা এই শাসন বা এই সভ্যতা বা এই রাজবংশ প্রতিষ্ঠার জন্য আমরা তাকে ক্রেডিট দিতে পারি, এখানে ঐতিহাসিকদের মতে তিনি ছিলেন চেং ট্যাং। এই চেন ট্যাং সম্ভবত তার পূর্ববর্তী যে রাজবংশ, সেই রাজবংশের শেষ রাজাকে পরাজিত করে তিনি এই 1675 বা 1600 খ্রিস্টপূর্বাব্দে তিনি তার শাসনটা করায়ত্ত করেছিলেন এই চীনের যে অধিকার, এবং তিনি শ্যাং বংশের প্রতিষ্ঠা করেন। তাহলে এর আগের রাজবংশ কি? অনেকের মতে এই রাজবংশটি ছিল জিয়া রাজবংশ, যেটা আমরা পরে এই বিষয়ে আমরা আলোচনা করব যে তার রাজা কে ছিলেন এবং এই রাজবংশের কোন শেষ রাজাকে পরাস্ত করে চেং ট্যাং তিনি শ্যাং সভ্যতার প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে আমি বললাম যে পিট নদী এই সভ্যতার প্রাণকেন্দ্র, কিন্তু আমরা যখন ম্যাপটি দেখছি তখন আমরা কি দেখছি যে চীনের উত্তর, উত্তর পশ্চিম এবং মধ্যভাগে এই সভ্যতা ও সংস্কৃতির বিকাশ ও বিস্তৃতি হয়েছিল এবং দক্ষিণে একেবারে ইয়াংসি নদী পর্যন্ত বা নদী অববাহিকা পর্যন্ত এই সভ্যতা ও সংস্কৃতি বিকশিত হয়। এবং আরেকটি বিষয় এ প্রসঙ্গে বিশেষভাবে উল্লেখযোগ্য, সেটি হলো মিশরীয় সভ্যতার কথা যখনই আমরা মনে করি তখন প্রথমেই আমাদের কি মনে আসে, কোনটা আমাদের মাথায় আসে, সেটি হচ্ছে পিরামিড। ঠিক একইভাবে চীনের শ্যাং সভ্যতার কথা যখন আলোচনা করব তখন প্রথমেই যে বিষয়টির কথা আমাদের স্মরণে আসে সেটি হচ্ছে এই সভ্যতার যে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক ক্ষেত্র, সেখান থেকে প্রাপ্ত যে স্ক্রিপ্ট বা হরফ, এবং এই সভ্যতার সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয়, রাজনৈতিক ইতিহাস রিকনস্ট্রাক্ট করতে, রাজাদের নাম জানতে এই হরফ বা স্ক্রিপ্টের গুরুত্ব ছিল অপরিসীম। এই জাতীয় যে হরফ সেটি কি নামে পরিচিত না, লোগোগ্রাফি। লোগো কাকে বলে? লোগো হচ্ছে কতগুলো প্রতীক দিয়ে দিয়ে যখন কোনো কিছু চিহ্নিত করা হয় বা লেখা হয়। যেমন প্রত্যেক জিনিসেরই একটা, প্রত্যেকটা ইনস্টিটিউশনের আলাদা লোগো থাকে, যেমন সিইউ এর আলাদা লোগো, জেইউ এর আলাদা লোগো, ইগনুর আলাদা লোগো। সেই রকম প্রত্যেকটি ইনস্টিটিউশন বলুন বা কোনো কোম্পানি, যখন কোনো কোম্পানি যারা প্রোডাক্ট তৈরি করে তাদেরও সব আলাদা আলাদা লোগো আছে, বা সরকারি প্রতিষ্ঠান যেমন কেএমসি তার আলাদা একটা লোগো আছে, বিদ্যুৎ পর্ষদ
তার আলাদা লোগো আছে। তো এই যে যখন কোনো কিছু একটা ডিজাইন করে, যখন কোনো কিছু একটা খোদিত আকারে রাখা হয় বা সেটাকে বলা হয় ওটা লোগো। কিন্তু এই চীনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই হরফগুলো ছিল খোদাই করা এবং এই হরফগুলি লোগোগ্রাফি নামে পরিচিত। যেমন আমরা দেখতে পাচ্ছি ওদিকে হায়ারোগ্লিফ, ঠিক সেই রকম ভাবে এখানেও লোগোগ্রাফি। মানে এই লোগোগ্রাফিটা কোন কার উপরে খোদাই করা থাকতো? যে আমরা বলছি, এক্ষুনি বললাম যে হরফগুলো খোদাই করা। তাহলে খোদাই মানেই আমাদের মনে আসে যে হয় কোনো পাথর, নয় কোনো ধাতু, কিংবা কোনো বোনস বা কোনো কাঁটা হোক, কোনো হাড় হোক, এই জাতীয় এমন কোনো বস্তু যার বা কাঠ হোক যার উপরে খোদাই করা যাবে। তো যে বস্তুর উপরে এই হরফগুলি খোদাই করা থাকতো তাকে বলা হচ্ছে ওরাকল বোন। তো এই ওরাকল বোন কোথায় পাওয়া গেছে? না, উত্তর চীনের হেনান প্রদেশের অ্যানিয়াং অঞ্চলে পাওয়া গেছে। উত্তর চীনের হেনান প্রদেশের, দেখুন এই যে এখানে হেনান, এখানে যে অ্যানিয়াং, এই অ্যানিয়াং অঞ্চলে কিন্তু এই হরফটি পাওয়া গেছে, তার একটা রিমেইনস পাওয়া গেছে। তাহলে তার মানে আমরা দেখতে পাচ্ছি অ্যানিয়াং একটি অঞ্চল যেখানে একটা সংস্কৃতি গড়ে উঠেছিল, সেটি আমরা লোগোগ্রাফি সংস্কৃতি বলতে পারি, বা তার সঙ্গে যুক্ত অন্যান্য যে সমস্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন বিশিষ্ট সেগুলো এর সঙ্গে যুক্ত আছে। আর শুধুমাত্র যে অ্যানিয়াং সংস্কৃতি গড়ে উঠেছিল তা নয়, আরো দুটি উল্লেখযোগ্য সংস্কৃতির কথা আমরা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে এর্লিটোউ সংস্কৃতি, এর্লিগ্যাং সংস্কৃতি। আপনারা এই এর্লিটোউ সংস্কৃতির ডেটটা কি দেখছেন? 1900 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দ। তাহলে এখন আপনাদের মনে হতে পারে যে 1900 খ্রিস্টপূর্বাব্দ কি করে হলো, তাহলে এটা শ্যাং বংশের মধ্যে কি করে আসছে? কারণ শ্যাং বংশ তো 1600 খ্রিস্টপূর্বাব্দ থেকে শুরু হয়েছিল। তাহলে কি এই এর্লিটোউ সংস্কৃতি শ্যাং বংশের আগে যে জিয়া বংশ রাজবংশ প্রতিষ্ঠিত ছিল তার অন্তর্ভুক্ত ছিল? সেই বিষয়টি আমরা পরে পর্যালোচনা করব, সেটি ঐতিহাসিক বিতর্কের বিষয়। তবে আনুমানিকভাবে আলোচনার শুরুতেই আমি আপনাদের এই ইঙ্গিতটা দিয়ে দিলাম যে শ্যাং বংশের আগে কোনো একটা রাজবংশ ছিল, যাকে পরাজিত করে এই শ্যাং রাজারা এসেছিলেন এবং এমন একটি সংস্কৃতি যার সূত্রপাত হয়েছিল শ্যাং রাজবংশের প্রতিষ্ঠার আগে, তা এটি এর্লিটোউ সংস্কৃতি হতে পারে। সেই সংস্কৃতিটি তাহলে ওই জিয়া রাজবংশের বা জিয়া সভ্যতার অন্তর্ভুক্ত ছিল। যেহেতু চীনের সভ্যতা সম্পর্কে আরো অনেক কিছু জানার আছে, সেই কারণে যে বিষয়টুকু যতটুকু ঐতিহাসিকরা প্রত্নতাত্ত্বিকরা জানতে পেরেছেন প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মাধ্যমে বা এই লোগোগ্রাফির মাধ্যমে, সে তার সাহায্যেই কিন্তু তারা এই শ্যাং যে ইতিহাস তার উপরে আলোকপাত করেছে। তাহলে আমরা কি দেখছি? তাহলে যেহেতু একটি সভ্যতা গড়ে উঠেছে এবং কোনো একজন ব্যক্তি যিনি এই রাজবংশ, যেহেতু রাজবংশ আছে সেই জন্য রাজবংশের হেড হিসাবে একজন রাজাও নিঃসন্দেহে ছিলেন। কারণ আমরা এইমাত্র বললাম যে প্রথম শাসক ছিলেন চেন ট্যাং। তাহলে আমরা কি দেখছি? এই রাজবংশের প্রথম রাজা ছিলেন চেন ট্যাং, তার নাম ছিল চেন ট্যাং।
তাহলে রাজা যখন ছিলেন তাহলে এবার তার শাসন প্রকৃতি কেমন ছিল সেই বিষয়ের যে বৈশিষ্ট্যগুলো আগে দেখি না। তিনি কেবল সাধারণভাবে আমরা কি জানি, রাজা হচ্ছেন যে কোনো সভ্যতাতে, পৃথিবীর যে কোনো সভ্যতায় রাজা ছিলেন সাধারণভাবে তিনি প্রশাসনিক হেড, পিলার, এবং তিনি একেবারে পিলারের প্রথমে প্রশাসন, এবং যদি অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস অর্থাৎ বিচার বিভাগ, অর্থনৈতিক বিভাগ, সামরিক বিভাগ প্রভৃতি সমস্ত বিভাগের শীর্ষে থাকেন রাজা। কিন্তু এখানে ধর্মীয় জগতের প্রতিভু এবং প্রধানও ছিলেন তিনি। হ্যাঁ, এটা মানা যায় অবশ্যই ভাবে যে সাধারণভাবে যে ধর্মীয় বিষয়টি দেখাশোনা করেন পুরোহিতরা, কিন্তু পুরোহিতের উপরে অবশ্যই রাজার একটা প্রভাব থাকে বা রাজার ইচ্ছানুসারেই তিনি কর্ম করেন। কিন্তু এখানে একেবারে ডাইরেক্ট বলা হচ্ছে রাজা ছিলেন ধর্মীয় জগতের প্রধান, তার মানে নিশ্চয়ই কিছু বিশেষ কোনো একটা ক্ষমতা ছিল রাজার ধর্মীয় ক্ষেত্রে, সেই কারণে এইটার উপরে বিশেষভাবে হাইলাইট করা হচ্ছে। প্রশাসনিক ক্ষেত্রে যেমন ভাবে অন্য রাজারা করেন, তিনি যুদ্ধক্ষেত্রে নেতৃত্ব দিতেন, তিনি সেচের দিকটা দেখতেন, শস্য ফলনের বিষয়টি দেখতেন, তিনি বিভিন্ন বাঁধ নির্মাণ করা, তারপরে মন্দির নির্মাণ করা, প্যালেস বা রাজপ্রাসাদ নির্মাণ করা, পথঘাট নির্মাণ করা প্রভৃতি যাবতীয় সরকারি প্রকল্পের তিনি তদারক করতেন। এবং তিনি তার ইচ্ছাই, রাজার স্বাভাবিকভাবে রাজা যেহেতু প্রধান, রাজ্যের প্রধান, সেই কারণে তার ইচ্ছাই হতো আইন। আমরা এখন কি দেখতে পাচ্ছি, একজন ডেমোক্রেটিক কান্ট্রিতে একজন সেরিমোনিয়াল হেড আছেন এবং একজন কি আছেন, প্র্যাকটিক্যাল একজন শাসক আছেন, যে যিনি প্রকৃত শাসক। প্রকৃত শাসককে অ্যাকচুয়াল যিনি, তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী, আর সেরিমোনিয়াল হেড হচ্ছেন, তিনি হচ্ছেন কি প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি। কিন্তু তখন তো আর প্রেসিডেন্ট ছিল না, তখন প্রধানমন্ত্রী ছিল না, যেহেতু রাজতান্ত্রিক শাসন, সেই কারণে রাজার ইচ্ছাই ছিল আইন। এবং এক্ষুনি আমরা বললাম বিশেষ কিছু তার ধর্মীয় ক্ষমতা ছিল। কি ধর্মীয় ক্ষমতা, তিনি কেবল তার প্রজাদের ইহজাগতিক ক্ষেত্রেই যে তিনি নিয়ন্ত্রণ করছে তা নয়, ইহজাগতিক এবং পরলৌকিক এই দুটি বিষয়ে কিন্তু তিনি নিয়ন্ত্রণ করছেন। অর্থাৎ একটি মানুষ যখন মৃত্যুবরণ করছে তখন তার যে, আমরা কি দেখেছি, আমরা মিশরের ক্ষেত্রে দেখেছি যে এই যে প্রিস্টদের একটা বিরাট ক্ষমতা ছিল, তারা ম্যাজিক্যাল পাওয়ার ছিল তাদের, তারা সমস্ত অসুখ বিসুখ তারা সারিয়ে তুলতেন, মানে অর্থাৎ মেডিসিনাল যে বিষয়গুলো সেখানেও তারা দেখাশোনা করতেন। কিন্তু এখানে বলছে ইহলোক ও পরলোক আদান প্রদান, অর্থাৎ আদান প্রদান ব্যাপারটা কি, আদান প্রদান মানুষের আদান প্রদান না, অর্থাৎ তিনি একটা কানেকটিভ লিঙ্ক ছিলেন। আপনারা নিশ্চয়ই প্ল্যানচেটের কথা জানেন। প্ল্যানচেটে কি করা হয়, কোনো একজন ব্যক্তি, তিনি একটি মাধ্যম হয় এবং তার চারপাশে কিছু মানুষ তাকে ছুঁয়ে বসে থাকে এবং তাদের সামনে একটা জিনিস রাখা থাকে এবং হয়তো সেটা পেন্সিল বা পেন এবং একটি খাতা বা এমন কিছু যেখানে যেটি ঘুরতে থাকবে এবং সেই যে কাগজের মধ্যে কিছু প্রশ্ন লেখা থাকে, যেটি সেই প্ল্যানচেটের মাধ্যমে সেই আত্মাকে বা স্পিরিটকে করা হয়। এবারে সে বিভিন্ন উত্তর, এই আপনাদের যে
এমসিকিউ এর মতন হ্যাঁ না বিভিন্ন কিছু লেখা আছে। এবার পেনটা যেখানে গিয়ে থামে সেটার দ্বারা বোঝা যায় যে সেই প্রয়াত যে সেই যে স্পিরিট বা যে আত্মাকে আবাহন করা হয়েছে সেই আত্মা কি উত্তর দিতে চায়। সেম কেস কিন্তু এইখানে, এখানে বলছে যে তিনি পরলোকগত, তার যে পিতৃপুরুষ তাদেরকে তিনি আবাহন করে নিয়ে আসতেন এবং দেব দেবীদেরও তিনি আবাহন করতেন। মানে তার এতখানি ক্ষমতা ছিল, সেটা যৌগিক ক্ষমতা হতে পারে, অর্থাৎ সাধারণ মানুষের পক্ষে কি সম্ভব না। তাকে ভালো, যেমন প্ল্যানজেটের ক্ষেত্রে মাধ্যম যদি স্ট্রং না হয় তাহলে তার মৃত্যুও হতে পারে, ঠিক, কারণ তার মাইন্ড কিন্তু প্রচন্ড স্ট্রং হতে হবে। তিনি এই যে শ্যাম বংশের রাজারা তারা কতখানি স্ট্রং মাইন্ডেড হলে পরে তবে তারা মৃত আত্মা, পূর্বপুরুষের আত্মা এবং দেব দেবীদেরকে আবাহন করে নিয়ে এসে তাদের পরামর্শ চাইতেন, তাদের সঙ্গে তারা কমিউনিকেট করতেন। কমিউনিকেট মানে কিন্তু ফেস টু ফেস কথা নয়, ঠিক প্ল্যানচেটে যেভাবে করা হয় সেখানেও সেরকম ভাবে কিছু প্রশ্ন লেখা থাকতো। সেই কারণেই বলছেন, এখানে বলা হচ্ছে যে রাজা ছিলেন পরলোক ও ইহলোকের মধ্যে একটা কানেক্টিং লিঙ্ক এবং পিতৃপুরুষ যারা প্রয়াত হয়েছেন তাদের আরাধনা এই সময় বিশেষ গুরুত্ব পায়। তাহলে পিতৃপুরুষ যারা প্রয়াত হয়েছেন, আমরা কি করি মহালয়ার দিনে আমরা পিতৃপুরুষকে তর্পণ করি, কিংবা যখন বাৎসরিককে পিতৃপুরুষকে আমরা স্মরণ করে তার সামনে কিছু নৈবেদ্য দিই। কিন্তু এখানে পিতৃপুরুষকে আরাধনা করছেন, অর্থাৎ আমি পিতৃপুরুষকে পূজা করতেই পারি যিনি প্রয়াত হয়েছেন, পিতৃপুরুষের ফটোতে মালা দেওয়া যিনি প্রয়াত হয়েছেন সেটাও এক রকমের আরাধনা। আমি তাকে আন্তরিকভাবে তাকে পূজা করছি, তার ফটোতে ঠাকুরের আসনে তার ফটো যদি রাখি কিংবা যদি মন্দির করে রাখি, যেমন যে সমস্ত রাজ পরিবারের ক্ষেত্রে যে সমস্ত রাজারা প্রয়াত হয়েছেন তাদের আলাদা করে মন্দির করা হচ্ছে, সেটাও কিন্তু একটা কাইন্ড অফ আরাধনা। কিন্তু অর্থাৎ শ্রদ্ধা, আরাধনা ইন সেন্স শ্রদ্ধা জানানো, কিন্তু এখানে বলছে যে তাদেরকে আহ্বান করে তাদের আত্মার সঙ্গে একটা সংযোগ স্থাপন করছেন রাজা। এটা একটা বিশেষ বৈশিষ্ট্য শ্যাং রাজবংশে। আর এই রাজা কিরণ ছিলেন, তার যে রাজা যে দায়িত্ব পালন করতেন তিনি বংশানুক্রমিক ভাবে, অর্থাৎ উত্তরাধিকার সূত্রে তিনি সে তার ক্ষমতা পেতেন। তবে অনেক সময়, সব সময় যে ক্রোনোলজিক্যাল অর্ডার অর্থাৎ সাকসেশন অর্ডারটা, অর্থাৎ আমরা সাধারণভাবে আমাদের এখানে গুপ্ত রাজবংশের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখেছি এই সাকসেশন যে রুলটা মানা হচ্ছে আবার মানা হচ্ছে না, অর্থাৎ যে যোগ্য তাকে সিংহাসনে বসানো হচ্ছে। ঠিক একইভাবে দেখুন আপনি, আমি যে কম্পেয়ার করে করে আপনাদেরকে বোঝাচ্ছি তাতে দেখবেন যে প্রত্যেকটি, আপনারা যদি পৃথিবীর যে কোনো অংশ বা ভারতবর্ষের রাজবংশের সঙ্গে একটা তুলনামূলক আলোচনা করবেন, কোথাও না কোথাও একটা সূক্ষ্ম কিন্তু একটা কিছু সাধারণ কিছু ফিচার কিন্তু চলে আসবে। বংশানুক্রমিক ভাবে দায়িত্ব পালন করতেন এবং মিশরে দেখবেন আপনারা মনে আছে যে সেখানেও কিন্তু দেবদেবীর একটা স্যাংশন লাগতো মিশরের ক্ষেত্রে, কিন্তু এখানে কিন্তু স্যাংশনের কোনো উল্লেখ করা নেই। এখানে বলছেন যে তিনি দেবদেবীকে আরাধনা করতেন এবং তাদের আত্মাকে, তাদের যে স্পিরিট
যেমন আমি যদি আজকে কালী মাকে, আপনারা দেখেছেন নিশ্চয় যে মন্দিরে কখনো কালী পুজোর দিনে বা অমাবস্যাতে হঠাৎ করে কারোর ভর হল এবং সে তখন অনেক নানান রকম একটা লাইক ম্যাড একটা আচরণ করতে শুরু করে এবং তখন কিছু মানুষ তখন কি বলে তার মধ্যে কালিমার ভর হয়েছে এবং তখন তাকে যে প্রশ্ন করা হয় তখন সেই প্রশ্নগুলি তার বকলমে কালিমাই বলে বা যে কোনো দেবতা। তো এই যে দেখুন আমাদের যে ভারতবর্ষের এই যে আজও কিন্তু আমরা দেখেছি ভর হয়, তো সেই এখানে দেখুন সেই একই কিন্তু সেম ইস্যু যে আত্মাকে আবাহন করা হচ্ছে, কিন্তু এখানে ভর হওয়া বা রাজার উপর তিনি ভর করছেন এই জাতীয় কোনো কথা কিন্তু কোনো উল্লেখ নেই। আর দেবদেবীদের মধ্যে আমরা যেমন আমাদের আর্য যুগে দেখেছি যে প্রকৃতির দেবতাকে পূজা করা হতো, দেবীকে পূজা করা হতো, তো এখানেও আমরা দেখতে পাচ্ছি নেচার গড তারই পুজোটা আমরা দেখতে পাচ্ছি, যেটা আমরা পরবর্তী একটু পরে স্লাইডে গিয়ে আরো বিশদ করব। আর দেবদেবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠা যে আরাধ্যা দেবী ছিলেন দেবী। আর এই দেবদেবীদেরকে তিনি তাহলে কি করছেন, তাহলে দেবদেবীদের সন্তুষ্টির জন্য রাজা সবকিছু করতেন, নানা রকম ধর্মীয় ক্রিয়াকলাপ করতেন এবং প্রয়োজনে বলিদান অর্থাৎ স্যাক্রিফাইস করতেন, যেটা আমাদের হিন্দু ধর্মে আমরা দেখেছি। আজও আমরা কিছুদিন আগেও আমি কালীঘাটে যার জন্য আমরা দেখেছি পশু বলি, আমাদের কিন্তু বিশেষ করে শক্তি পূজার ক্ষেত্রে যে কিন্তু বলি প্রথার একটা বিশেষ গুরুত্ব আছে। তাহলে এখানে হয় ছাগ বলি হয়, নয় মেষ বলি হয়, এরকম বলি দেওয়া হয়। বলি দেওয়ার মানে কি বলছে যে কোনো একটা নেগেটিভ কোনো স্পিরিটকে এখানে বলি দেওয়া হচ্ছে। তো এইখানে আমরা শ্যাংদের ক্ষেত্রে দেখছি যে রাজা, এবং আমরা দেখেছি আগেকার দিনের যে সমস্ত তান্ত্রিকরা ডাকাতরা তারা কোথাও ডাকাতি করতে যাওয়ার আগে মানুষ বলি দিচ্ছে, তান্ত্রিকরা তার কোনো সিদ্ধি হওয়ার জন্য নরবলি দিচ্ছে। তো এই নরবলি বা পশু বলি কিন্তু সংস্কৃতির, ধর্মীয় সংস্কৃতির একটা পার্ট অ্যান্ড পার্সেল। এটা আমাদের ভারতবর্ষে যেমন দেখছি শ্যাংদের মধ্যেও কিন্তু আপনারা সেই একই জিনিস দেখতে পাচ্ছেন। তাহলে পশুও বলি দেওয়া হচ্ছে আবার মানুষও বলি দেওয়া হচ্ছে। এবং সব থেকে যে বিষয়টি দেখার সেটি হচ্ছে যে মানুষ পশু বলি দেওয়া হচ্ছে, এমনকি এরকম বহু পশুর কঙ্কাল, মানুষের কঙ্কাল সমস্ত গ্রেভিয়ার্ড থেকে পাওয়া গেছে। এখানে আবার একটা কি মিল আমরা পেলাম, সাদৃশ্য, অর্থাৎ মিশরে যেরকম সমাধি ক্ষেত্র তৈরি হতো এবং ফেরাওদের ক্ষেত্রে পিরামিড তৈরি করে তার ভেতরে যেমন সমাধি গ্রেভটাকে রাখা হতো, এখানেও সেরকম সমাধি মন্দির তৈরি হচ্ছে। এবং এই সমাধি মন্দির যারা সম্ভ্রান্ত তাদের ক্ষেত্রে সমাধি মন্দির অনেক অলংকরণ করা হতো এবং সাধারণ মানুষের ক্ষেত্রে অর্ডিনারি একটা গ্রেভিয়ার্ড হতো। এর দ্বারা শ্যাং যে সমাজ তার মধ্যে যে একটা ডিভিশন সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, একইভাবে মিশরের ক্ষেত্রেও আমরা তা দেখেছি। তাহলে এই যে গ্রেভিয়ার্ড, সে আমরা মিশরের ক্ষেত্রে আমরা কি দেখছি যে রাজার সঙ্গে সঙ্গে আমরা সেখানে নানান রকম যে তার যে দাস দাসী এবং তার ব্যবহৃত দ্রব্য সামগ্রী এবং এই ধরনের অনেক অনেক কিছু বিষয় মানুষ বা পশুদের বা কোনো কোনো বস্তুর আমরা সেখানে নিদর্শন দেখতে পেয়েছি। মানুষ পশুর
আমরা সেখানে মামি বা কঙ্কাল দেখতে পেয়েছি, মামি দেখতে পেয়েছি। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি সেম, অর্থাৎ এখানে কি বিশ্বাসটা, লাইফ আফটার ডেথ, অর্থাৎ যে মৃত, অর্থাৎ মারা যাওয়ার পর যে তারা যখন অন্য একটা জগতে যায়, সেই জগতে তারা যাতে তাদের বিলাস ব্যসনের সামগ্রী পান, তাদের দাস দাসী ভৃত্যকেও পান যেমন ভাবে তারা জীবিত অবস্থায় পেতেন, সেই কারণে তাদেরকে বলি দেওয়া হচ্ছে রাজা বা রানীর কবরের সঙ্গে। বলি দেওয়া হচ্ছে, দেখুন এরম একটা গ্রেভিয়ার্ড, সেখানে কত কঙ্কাল পাওয়া গেছে এবং সেখানে কত ইউটেন্সিলস বা আর্টিফ্যাক্টস পাওয়া গেছে, প্রত্নতাত্ত্বিক নিদর্শন। একই কবরে তাদের সমাধি, অর্থাৎ একবার ভেবে দেখুন একবিংশ শতকে বসে আপনি যদি ভাবেন যে একটা জীবিত মানুষকে কিভাবে তাকে হত্যা করে সেই কবরে তাকে সমাধি দেওয়া হচ্ছে। এই যে প্রকৃতির দেবতা, যে দেখুন আমরা যেমন বজ্রের দেবতা, আকাশের দেবতা, বা আমরা মিশরেও যেমন দেখেছি ঠিক সেই রকম এই যে দেবী, দি, সম্ভবত এটি দীর ইমেজ। আর এই যে রাজা, তাহলে রাজা প্রশাসনিক অভিভাবক এবং ধর্মীয় অভিভাবক, কিন্তু একটা আমলাতন্ত্রের অস্তিত্ব ছিল। কিছু কর্মচারী ছিলেন, রাজকর্মচারী, তারা রাজাকে পরামর্শ দান করতেন প্রশাসনিক ক্ষেত্রে এবং ধর্মীয় ক্ষেত্রে। কিন্তু আলাদা করে এই সমস্ত আমলাদের বা রাজকর্মচারীদের কোনো পদের উল্লেখ পাওয়া যায়নি এবং সমাজে, কারণ রাজাই এখানে সর্বশ্রেষ্ঠ প্রশাসনিক এবং ধর্মীয় তিনি অভিভাবক। আর সমাজটা একটু আগেই আমি বললাম যে এই যে কবর থেকে, অর্থাৎ সমাধি মন্দির থেকে বোঝা যায় যে সমাজ উচ্চ নীচ সম্ভ্রান্ত সাধারণ এই ভাগে বিভক্ত ছিল। কারণ যে যত অর্থশালী ছিলেন তার সমাধি মন্দির তত উন্নত ছিল, তার সামগ্রীগুলি তত বেশি মূল্যবান ছিল। আর স্বাভাবিকভাবেই সভ্যতা যেমন এসেছে, তার সঙ্গে সঙ্গে কৃতদাস, যুদ্ধবন্দী, এদের অস্তিত্ব আমরা ইতিমধ্যে এই মিশরের আলোচনা করতে গিয়েও আমরা পেয়েছি বা আগেও আমরা পড়েছি। তো এই শ্যাম যুগেও কৃতদাসের অস্তিত্ব ছিল এবং স্লেভ অর্থাৎ বা কৃতদাস এবং ওয়ার প্রিজনার বা যুদ্ধবন্দীর অস্তিত্ব ছিল, কারণ রাজা যখন যুদ্ধ বিগ্রহ করবেন এবং তিনি যুদ্ধবন্দীদের ধরে নিয়ে আসতেন। এবং বহু ক্ষেত্রে এই যখন গ্রেভিয়ার্ডে যখন বলি দেওয়া হতো মানুষ, তখন এই কৃতদাস এবং যুদ্ধবন্দীদেরই বলি দেওয়া হতো। আর এই সমাজে কারিগর বা শ্রমিকদের একটা, তাহলে রাজার পরেই হচ্ছে সম্ভ্রান্ত যে নোবেলসরা, তারপরেই আমরা দেখছি কারিগরদের একটা বিশেষ ভূমিকা ছিল। কারণ এত বড় বড় অট্টালিকা, প্রাচীর, সমাধি মন্দির তৈরি হচ্ছে, শ্রমিক বা কারিগর ছাড়া তো হবেই না, অপরিহার্য। যেমন এই মিশরের ক্ষেত্রে পিরামিড তৈরি করতে শ্রমিকদের লাগতো বা কারিগরদের লাগতো, যুদ্ধবন্দীদের লাগতো, স্লেভদের লাগতো। কারিগর ছাড়াও এখানে বন্দীদের, যুদ্ধবন্দীদেরও কাজে লাগানো হতো। দেখুন একটা ইমেজ তুলে ধরেছি, প্রথমে রাজা, তারপরে সম্ভ্রান্তরা, তারপরে যে যোদ্ধা, তারপরে কারিগর, তারপরে কৃষক, একেবারে সব থেকে যে নিচে হচ্ছে লোয়েস্ট র্যাঙ্ক হচ্ছে স্লেভ। আর এই সম্ভ্রান্তদের মধ্যে তারা রাজাকে পরামর্শ দিতেন এবং সরকারি এবং ধর্মীয় ব্যাপারে, তাছাড়া যে ভূম্যাধিকারী বা ল্যান্ডলর্ডরা ছিলেন, আর এই ওয়ারিয়ররা বা যোদ্ধারা তারা অনেক সময় দূর দূরান্ত থেকেও তারা আসতেন, কারণ রাজার কোনো সামরিক বাহিনী, কোনো স্ট্যান্ডিং আর্মি বা নিয়মিত কোনো সামরিক বাহিনী ছিল না। এক্ষেত্রে রাজাকে তার পরিবার পরিজনের বা যারা যোদ্ধা, তাদের যারা ভালো যুদ্ধ করতে পারেন, স্বাভাবিকভাবে যারা
রাজবংশে তাদের উপর নির্ভর করতে হতো, বা অন্য কোনো আমরা মিশরে দেখেছি মার্সেনারি সোলজার বা ভাড়াটে যে সৈনিক, এখানেও সেরকম দূর দূরান্ত থেকে এইসব সৈনিকরা আসতেন। এবং এই দেখুন শ্রমিকদের বা কারিগরদের একটা ইমেজ তার, তিনি এই কারিগরদের মধ্যে নানান রকম যারা মাটির পাত্র তৈরি করতেন, বা যারা তামার পাত্র তৈরি করতেন, বা আয়ুধ তৈরি করতেন। আর এই যে কৃষকদের একটা ইমেজ আমি তুলে ধরেছি। এই যে কারিগর, কারিগর দেখুন কারিগরদের ইমেজ কিভাবে তারা তাদের শ্রম দান করছেন, এবং নানান রকম অত্যাধুনিক এবং অত্যন্ত উচ্চ মানের সমস্ত ব্রোঞ্জের ধাতু পাত্র তারা নির্মাণ করছেন, অপূর্ব তার অলঙ্করণ। এই যে কারিগররা বা শ্রমিকরা, তাদের দিয়ে নানান কাজ করানো হতো। যেমন আমি কি বললাম যে অট্টালিকা, প্রাচীর, সমাধি মন্দির, তারপরে নদীর ওপর বাঁধ নির্মাণ এবং ব্রোঞ্জের কারখানা প্রভৃতি বিভিন্ন বিষয়টি করা হতো। আর এই সভ্যতার আরেকটি বৈশিষ্ট্য ছিল বসতি। বসতি বা ছোট ছোট বাড়ি বা সেটেলমেন্ট। প্রত্নতাত্ত্বিক খনন কার্য থেকে কি পাওয়া গেছে না, এই বাড়িগুলির উপরে মাটি দিয়ে লেপা থাকতো। মাটি প্রথম যে প্রলেপটা থাকতো সেটি যখন ড্রাই হয়ে যেত, ড্রাই হয়ে শক্ত হয়ে যেত, তারপরে তার উপর আবার দু তিনটে প্রলেপ পড়তো, এবং ভেতরে থাকতো কাঠের একটা কাঠামো। ছোটবেলায় আপনাদের মনে আছে আমার যেসব ছাত্রছাত্রীরা এখনো যারা ইয়াং, তারা যদি তাদের ছেলেবেলার কথা মনে, আমরা আমাদের ছেলেবেলায় মাটির সমস্ত রান্না বাটি, আমরা ছোটবেলায় তখন তো এত বেশি অত্যাধুনিক কিছু ছিল না, এরকম গেলে পরেই খেলনা পাওয়া যেত না বাইরে, মাটির তৈরি উনুন, রান্নার জিনিস এই একইভাবেই কিন্তু তৈরি করা হতো। দেখুন সেই এক রীতি কিন্তু বিভিন্ন জায়গায়। তাহলে এই যে মাটির লেপন করা যে গৃহাদি, এগুলো নব্যপ্রস্তর যুগের থেকে শুরু হয়েছিল, তারপরে তার পরবর্তী পর্যায়েও কিন্তু সেগুলি বিদ্যমান ছিল। ধীরে ধীরে সভ্যতা যখন আরো উন্নত হয়েছে, তখন আমরা দেখতে পাচ্ছি শ্যাং রাজবংশের যে খনন কার্যের ফলে একটা লেয়ারে হয়তো এই সমস্ত মাটির গৃহাদি পাওয়া গেছে, এবং তারপরে যে পরের লেয়ারের সমস্ত অট্টালিকা, প্রাচীর ইত্যাদির নিদর্শন পাওয়া গেছে। তাছাড়া ছিল যে ব্রোঞ্জের ঢালাই করা বা কাজ করা নানান রকম পাত্র। আর এই যে চীনে যে সংস্কৃতির কথা, এলিগ্যান, অনিয়ং, এদের প্রত্যেকটা সংস্কৃতির সঙ্গে তাদের সম্পর্ক ছিল, এবং তাদের মধ্যে শ্রমিক বা কারিগরদের আদান প্রদানও হতো, এবং প্রত্যেকটি সংস্কৃতি থেকেই কিন্তু অনবদ্য ব্রোঞ্জের ভান্ডার, দেখুন প্রত্যেকটা ব্রোঞ্জের গায়ে কি অনবদ্য কাজ করা, একটা নান্দনিক একটা বৈশিষ্ট্য রয়েছে এর মধ্যে। কি কি সংস্কৃতি আবার বলছি, এলিটিটো, এলিগ্যান, অনিয়ন। এলিটোতে বারে বারে খনন কার্য হয়েছে 1959 থেকে শুরু করে একেবারে 1999 পর্যন্ত। প্রথম দিকে ব্রোঞ্জ সামগ্রীও যেমন পাওয়া গেছে, অনেকে বলেন এই এলিটোতেই নাকি ব্রোঞ্জ যুগের সূচনা হয়েছিল। এবং তাছাড়া গুঁড়ো মাটি বা পাউন্ডেড আর্ট দিয়ে তৈরি বাড়ি, প্রাচীর, সমাধি, ঢালাই করা ব্রোঞ্জের পাত্র, এই দেখুন এলিগ্যান, অ্যানিয়াং, জ্যাংজিং ডুই, এই প্রত্যেকটি যে অবস্থানটা এই মানচিত্রের মধ্যে দেখানো হয়েছে। এলিগ্যান যে সংস্কৃতি সেটা কিন্তু অনেক উন্নত। ততদিনে আমরা দেখতে পাচ্ছি ঢালাই, ব্রোঞ্জ ঢালাই কারিগরিও উন্নত হয়েছে, এবং নগর সভ্যতা গড়ে উঠেছে, এবং প্রায় 8 মিটার উচ্চতা বিশিষ্ট প্রাচীরের সন্ধান পাওয়া গেছে। এই একটা প্রাচীরের ইমেজ আমি তুলে, অর্থাৎ
নগর থাকতো প্রাচীর বেষ্টিত। এর দ্বারা কিসের ইঙ্গিত করছে? যাতে বহিঃশত্রুর আক্রমণ থেকে, একটা বহিঃশত্রুর আক্রমণের আশঙ্কা সবসময় থাকতো, তার জন্য প্রাচীর বা বন্যাও হতে পারে। এখানে যে ইয়াংসি নদীতে বন্যা, তার থেকে বাঁচার জন্য, যেটা আমরা মিশরেও দেখেছি, নাইলে মাঝে মাঝেই বন্যা হতো। আর আর কি, যে এই যে সভ্যতা, নগর সভ্যতা, এর মাধ্যমে সমাজ, রাজনৈতিক পরিকাঠামো, অর্থনৈতিক পরিকাঠামো, অর্থাৎ কি অর্থনৈতিক পরিকাঠামো, রাজারা অত্যন্ত ধনী ছিলেন এবং অত্যন্ত ক্ষমতাশালী ছিলেন, যে কারণে তাদের কারিগর বা শ্রমিকদের মোবিলাইজ করার একটা বিরাট ক্ষমতা ছিল। আর অনিয়াং সংস্কৃতির ধ্বংসাবশেষ পাওয়া গেছে, যে উত্তর চীনের অনিয়াংয়ের নিকটে আবিষ্কৃত হয়েছে সর্বাপেক্ষা বৃহৎ প্রত্নক্ষেত্র। এইখানে একটু আগে যে লিপি বা লিখনের কথা বললাম, সেটি পাওয়া গেছে। এখানে শ্যাং রাজাদের রাজধানী নগর গড়ে উঠেছিল, প্রায় 30 স্কয়ার কিলোমিটার বিশিষ্ট এই রাজপ্রাসাদ। এখানে একটা আমি ইমেজ তুলে ধরেছি। এছাড়া সমাধি ক্ষেত্র, কর্মশালা, সব কিছুই এখানে রয়েছে, মন্দির এবং একটা বৃহৎ একটা নগরের একটা ইমেজ আমি এখানে তুলে ধরেছি। আর এই যে সংস্কৃতির অনিয়ামের সঙ্গে অন্য সংস্কৃতির কি বৈসাদৃশ্য, না অরাকল বোন। এই একটু আগে বলছিলাম যে রাজাদের সঙ্গে ইহলোক আর পরলোকের আদান প্রদান হতো এবং তারা তাদের প্রশ্নগুলো ওই অরাকল বোনের উপরে লিখতেন। এবং অরাকল বোনটা কি? তাহলে দৈব বাণী বা প্রত্যাদেশ প্রকাশের মাধ্যম। এই যে এখানে লেখা থাকতো, এর ওপরেই রাজা সমস্ত প্রশ্নগুলো লিখতেন। এবং এটা কিরকম দেখুন, একটা কাঁটা বোন, অরাকল বোন, একটা কাঁটা বা হাড়, অস্থি, এর সঙ্গে তাদের ধর্মীয় যোগাযোগ ছিল। এটা কিসের অস্থি? সাধারণত বৃষের যে স্কন্ধ, তার যে হাড়টা, বা কচ্ছপের যে তার যে শরীরের নিম্নাংশের যে কঠিন আবরণটা, খোলসটা, শেল, সেটা দিয়ে তৈরি ছিল। এই ওরাকল বোনের সঙ্গে ধর্মের একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক ছিল। শ্যাং যুগে বৃষ্টি, বায়ু, সূর্য, চন্দ্র প্রভৃতি প্রকৃতি দেবদেবীর পূজা করা হতো। আর দি একটু আগেই বললাম, দি ছিলেন প্রধান দেবী, প্রয়াত পূর্বপুরুষের পূজা করা হতো। আর আচার অনুষ্ঠান পালন করা হতো এবং সেটা প্রাসাদে বা যে মন্দির থাকতো তার প্রাঙ্গণে বসে তারা আত্মাকে তারা আবাহন করতেন। এবং কি কি বিষয়, প্রাকৃতিক দুর্যোগ কবে হবে, স্বাস্থ্যহানি হবে কিনা, শস্যহানি থেকে পরিত্রাণের উপায় কি, এমনকি যে রাজমহিষীরা তারা ঠিক কোন সময়ে সন্তান আদির জন্ম দেবে, সেই প্রশ্নটিও করা হতো। তাহলে এই প্রশ্ন ওরাকলের ওপর লেখা থাকতো এবং এর সঙ্গে যুক্ত ব্যক্তিকে বলা হতো ডিভাইনার। এই প্রসেসটাকে ডিভিনেশন বলা হতো। পরের দিকে রাজা স্বয়ং ছিলেন এই ডিভাইনার। এই রাজা কি করতেন? অস্থিটার উপরে আঘাত করতে থাকতেন, যতক্ষণ না টুকরো হয়ে যেত আঘাত করে যেতেন। এবং ঠিক যেই যেই প্রশ্নের উপরে আঘাতটা বা টুকরোটা হতো, তার মধ্যে দিয়ে ইন্টারপ্রেট করা হতো যে এই প্রশ্নগুলির উত্তর পজিটিভ না নেগেটিভ, ঠিক প্ল্যানচেটের মতো। এরকম প্রায় 2 লক্ষ ওরাকল পাওয়া গেছে। তাহলে রাজাদের নামও উদ্ধার করা সম্ভব হয়েছে। দেখুন, শ্যাং বংশের রাজা জৌ ও চেং ট্যাং এর একটা ছবি তুলে ধরেছি। আর এই যে লিপি, এই যে দেখুন, এই যে এখানে যেগুলো লেখা আছে, যেগুলো কোনো কিছু, যেহেতু বর্ণমালা নেই, সে তো চিহ্ন দিয়ে দিয়ে এই ওরাকল বোনের ওপরে লেখা হতো। এই যে চিহ্নগুলোকে, লোগোকে লোগোগ্রাফি, কোনো একটা পার্টিকুলার চিহ্ন দেওয়া হচ্ছে, ম্যান, woman, child, husband, eye, ear, heart, sun, moon, এইভাবে মানে তারা এইভাবে প্রকাশ করত।
আমরা যেরকম চাইল্ড লিখতে গেলে বা শিশু লিখতে গেলে বর্ণমালার ব্যবহার করব, সেখানে শিশু লিখতে গেলে শুদ্ধ এই শব্দটিকে তারা তুলে ধরতেন। আর সমাজটা কিরকম ছিল একটু আগেই বলেছি, যে সম্ভ্রান্ত এবং সাধারণ মানুষ, যে সাধারণ মানুষরা ছোট ছোট ঘরে গৃহে বাস করত এবং বসতি অঞ্চলে, আর রাজবংশ মানুষরা আর সম্ভ্রান্তরা তারা নগরে বাস করত। বিভিন্ন উপজীবিকা ছিল, তার মধ্যে ব্রোঞ্জ ঢালাই কারিগর, মৃৎশিল্পী এবং পশুপালক, স্বাভাবিকভাবে পশুর একটা ভূমিকা ছিল, তারপরে কসাই যারা মাংস কাটছে, আর অন্যান্য যে উপজীবিকার আরো মানুষ ছিলেন তাদেরকে বহুজন বা মাল্টিটিউড শব্দটি ব্যবহার করা হয়েছে। তারা কৃতদাস হতে পারে বা সার্ভ হতে পারে। সার্ভ হচ্ছে মানে যাদের মজুরি মিলতো না, আমরা ইউরোপে যে কৃতদাস প্রথাকে সার্ভ বলা হতো, অর্থাৎ বিনা মজুরির যে কৃতদাস তাকে সার্ভ, সেটা সঠিক জানা যায় না। আর এই যে শ্যাম যুগে কিন্তু কুল বা ক্ল্যান একটা বিরাট একটা ভূমিকা ছিল, অর্থাৎ আমরা এক জাতি, এক গোষ্ঠী, এই বোধটা মানুষের মধ্যে যেমন একটা সামাজিক একটা বন্ধন তৈরি করত, রাজনৈতিক ভাবে রাজবংশের মধ্যে এবং সম্ভ্রান্তদের মধ্যেও একটা বন্ধন তৈরি করত। আর একটু আগেই বলেছি জ্যেষ্ঠরাই যে ক্ষমতা পেতেন তার কোনো মানে নেই, যে যোগ্য থাকতেন তিনিই পেতেন। আচ্ছা, রাজাকে বলা হতো প্যাট্রিমোনিয়ালিস্ট, অর্থাৎ এই যে সমগ্র রাষ্ট্র এটা হচ্ছে একটা ফ্যামিলি, এবং রাজা হচ্ছে বৃহৎ রাষ্ট্র পরিবারের অভিভাবক, এবং প্রজাদের উপর রাজার পূর্ণ নিয়ন্ত্রণ থাকতো, এবং প্রজারাও সম্পূর্ণভাবে রাজার কাছে আত্মসমর্পণ করতেন, তাকে কখনোই ডিসওবে করতেন না, কোনো প্রশ্নই উঠত না। এবং জীবন ও মৃত্যু পরবর্তী জীবনকেও রাজারা নিয়ন্ত্রণ করতেন। আর রাজারা যে পুরো চীনের উপর রাজত্ব করতেন তা নয়, আমরা কিন্তু প্রথমেই দেখিয়েছি যে দেখুন যে কোন পার্টিকুলার জায়গাটার উপরে এই শ্যাং যে রাজবংশটা প্রতিষ্ঠিত ছিল, এটাকে বলা হচ্ছে কোর এরিয়া, অর্থাৎ একটা ক্ষুদ্র অংশের উপরে রাজারা রাজত্ব করতেন। এবং কি যে কোর যে জোন, তার বাইরে রাজবংশের অন্যান্য, অর্থাৎ একটা রাজাকে ঘিরে থাকতেন রাজা, তার যে অঞ্চলটা, তার চারপাশে বলয়ের মতন রাজবংশের অন্যান্য সদস্যরা সেখানে বিরাজ করতেন বা রাজত্ব করতেন। এবং রাজা কিন্তু স্বাধীনভাবে, যেহেতু রাজবংশের অন্যান্য সদস্যদের সঙ্গে তার একটা গোষ্ঠীগত বা ক্ল্যানের দিক থেকে বন্ধন রয়েছে, সেই জন্য তিনি সেখানে বিচরণ করতেন। এর বাইরে ছিল শত্রু রাজ্য, তাদের সঙ্গে প্রায় যুদ্ধ বিগ্রহ লেগে থাকতো, এবং যুদ্ধ বন্দীদের তিনি নিয়ে আসতেন। অনেক সময় রাজা বা রানীর কবরে তাদের কবর দেওয়া হতো। আর রাজার যে কোনো সামরিক বাহিনী ছিল না নিয়মিত, সেটা তো আগেই বলেছি। আর দেখুন যুদ্ধ হামেশাই যুদ্ধ লেগে থাকতো, যে যুদ্ধ বন্দীদের নিয়ে আসছে, তিনি কৃতদাস হতে পারেন বা কোনো সাধারণ মানুষ হতে পারেন, তার একটা ইমেজ তুলে ধরেছি। আর এই যে সমাধি মন্দিরের মধ্যে অনেকগুলোই নষ্ট হয়ে গেছে, তার মধ্যে একটি সমাধি মন্দির অক্ষত পাওয়া গেছে, তিনি শ্যাং রাজা মো জিং এর রানী লেডি হাও। তিনি শুধু রানী ছিলেন না, ওটাই তার পরিচয় নয়, তিনি সমনেত্রী ছিলেন। যে দেখুন তার হাতে কিরকম আয়ুধ, তিনি কিরকম শক্তিমতী ছিলেন। এবং তার সমাধিতে এমন কিছু বস্তু পাওয়া গেছে, সেগুলো কি, যেগুলো জীবদ্দশায় তিনি ব্যবহার করতেন, ভালোবাসতেন। কোনোটা প্রতীকী, ধরুন তিনি কোনো মানুষকে ভালোবাসতেন, তার হয়তো একটা প্রতীকী একটা নিয়ে রাখা হতো। আবার কাউকে হয়তো তাকে হত্যা করে তার কোনো দাস দাসী
তাকে হত্যা করে সেখানে তাদের রাখা হতো। আবার তিনি যে সমস্ত বস্তু ব্যবহার করতেন, যেমন তার মধ্যে সবুজ রত্ন, জেড, হাতির দাঁতের তৈরি, তারপর মৃৎশিল্প পাত্র, অস্থি, অসংখ্য কড়ি, 16 জন মানুষ এবং 6টি কুকুরের কঙ্কাল পাওয়া গেছে। জেড এবং কড়ি, এই যে আয়ু, কি সুন্দর সবুজ রত্ন দিয়ে তৈরি আয়ু। আর প্রাচীর বেষ্টিত ছিল, একটু আগেও প্রাচীরের কথা বলেছি, 50টি এই ধরনের প্রাচীর বেষ্টিত বসতির সন্ধান পাওয়া গেছে। ওই একইভাবে গুঁড়ো মাটি দিয়ে প্রলেপ দিয়ে দিয়ে সেটা শুকনো হলে এক প্রথম প্রলেপ, আবার প্রলেপ দেওয়া হতো। কি বিশাল প্রাচীর বেষ্টিত বসতি, এরকম 600 গৃহের সন্ধান প্রত্নতাত্ত্বিক খনন কার্য থেকে পাওয়া গেছে। আর কি, যে এইটা তৈরি করতে অসংখ্য শ্রমিক এবং কারিগরদের লাগতো। আর এই প্রাচীরের কারণ যে শত্রুর আক্রমণ থেকে নিজেদের সুরক্ষিত করা, সেটাও বলেছি। আর যে ঢালাই করা যে পাত্রগুলো, তার মধ্যে কিন্তু অধিকাংশই ছিল সুরা পাত্র। তার মধ্যে উল্লেখযোগ্য যে ডিং বা 3 পদ বিশিষ্ট পাত্র, এটা রান্নার কাজেও ব্যবহার হতো, আবার ধর্মীয় কাজেও ব্যবহার হতো। আর যখন চীনে যখন শ্যাং রাজবংশে যখন ঘোড়ায় টানা রথ প্রচলিত হলো, তখন রথের যে সাজ বা ফিটিং, সেটাও ব্রোঞ্জের তৈরি হতো। দেখুন, ট্রিপড, ভ্যার বা ডিং, সুরাপাত্র। আর কি, এর একটা যে নান্দনিক রয়েছে, আবেদন রয়েছে, সেটা বলেছি। আর উৎসবে ব্যবহারের ঘন্টা পাওয়া গেছে মধ্য চীন থেকে, এবং দক্ষিণ পশ্চিম চীনের স্যাংসিং জুই থেকে ব্রোঞ্জের মুখোশ, ব্রোঞ্জ নির্মিত দণ্ডায়মান মানুষের মূর্তি। দেখুন, ব্রোঞ্জের মুখোশ, দণ্ডায়মান মানুষের মূর্তি পাওয়া গেছে। তাহলে এই যে ব্রোঞ্জ তৈরি করতে তো প্রচুর তামা লাগতো। এই তামা তাহলে কোথা থেকে আসতো? না, মধ্য চীন থেকে এই তাম্র আকরিক আসতো, এবং সেটা জলপথে উত্তর চীনে সেটা আসতো। তাহলে এটার দ্বারা কি বোঝা যাচ্ছে? প্রত্যেকটা সংস্কৃতির সঙ্গে যোগ ছিল। আর অন্যান্য যে এই যে এলিটো, এলিগ্যাং ছাড়াও যে আর কি কি সংস্কৃতি আমরা দেখতে পাচ্ছি, না, উত্তর চীনের পীত ও তার শাখা নদী ছাড়াও, ওই যে বললাম বিস্তৃত হয়েছে ইয়াংসি নদী পর্যন্ত, উত্তর পশ্চিম মধ্য দক্ষিণে ইয়াংসি নদী বরাবর বিস্তৃত হয়েছে, এবং উৎস যদিও ক্ষেত্র হচ্ছে বেই নদী। কার্বন ডেটিং থেকে আমরা কি জানতে পারছি? একই সঙ্গে উত্তর পশ্চিম ও মধ্য চীনে নব্য প্রস্তর যুগের পরবর্তী পর্যায় এবং ব্রোঞ্জ যুগ দুটো একসঙ্গে উদ্ভব হয়েছে, এবং সেই কারণেই আমরা ব্রোঞ্জ যুগে একটা নাও বা ধর্মীয় ঘণ্টার নিদর্শন পাওয়া গেছে দক্ষিণ পশ্চিম চীনে ইয়াংসি নদী অববাহিকার হুনান প্রদেশে। এই হুনানে একই সঙ্গে নব্যপ্রস্তর যুগেরও, আবার একই সঙ্গে ব্রোঞ্জ যুগেরও নিদর্শন পাওয়া যাচ্ছে। এই ধর্মীয় ঘণ্টার সঙ্গে একটা ধর্মীয় বিশ্বাস, তার সঙ্গে কারিগরি যে কৌশল, সবকিছু যুক্ত হয়ে আছে। এমনকি যে ঘোড়ার ব্যবহার, সেই ঘোড়াও কিন্তু এসেছিল চীনের বাইরে, অর্থাৎ উত্তর পশ্চিম পথ ধরে। আর অ্যানিয়াং এ যে হাতি, তিমির কঙ্কাল, অজস্র পরী পাওয়া গেছে সমাধি ক্ষেত্রে, সেটাও কিন্তু মনে করা হচ্ছে ওই বিশেষ অঞ্চলে, অর্থাৎ অ্যানিয়াং এ পাওয়া যায় না। তাহলে এটা নিশ্চয়ই অন্য কোথাও থেকে এসেছিল। তাহলে এর দ্বারাই প্রমাণিত একটা সংস্কৃতি থেকে আরেকটা সংস্কৃতির যোগাযোগ রয়েছে। ঠিক এর থেকে চৈনিক প্রত্নতাত্ত্বিক কেসি চ্যাং তিনি বলেছেন যে এটাকে একটা ইন্টারঅ্যাকশন স্ফিয়ার, অর্থাৎ এই যে কালচারের মধ্যে, সবকটি কালচারের মধ্যে একটা যোগ ছিল। একদিকে জলপথে, স্থলপথে যেমন যোগ, যেমন আকরিক, তাম্র আকরিক আনা হচ্ছে, যেমন কারিগরের আদান প্রদান হচ্ছে, ভাব বিনিময় হচ্ছে, সেটা কারিগরি ভাব বিনিময়, ধর্মীয় বিশ্বাস,
প্রভৃতি সবকিছু এর মধ্যে যুক্ত। তবে ঐতিহাসিকরা প্রশ্ন রেখেছেন যে স্যামসিং 2-তে যে সংস্কৃতির নিদর্শন পাওয়া গেছে সেটা কি এই শ্যাং সভ্যতার অন্তর্ভুক্ত কিনা সে বিষয়ে বিতর্ক রয়েছে। আবার যেটা শুরুতে বলেছিলাম শ্যাং রাজবংশই প্রথম রাজবংশ নয়, সেটা বলছেন ঐতিহাসিকরা। তার আগে জিয়া রাজবংশ ছিল। এই জিয়া বংশের শেষ রাজা তিনি শ্যাং বংশের প্রথম রাজার কাছে পরাজিত হন এবং ক্ষমতা হারান এবং এইভাবে শ্যাং বংশের প্রতিষ্ঠা হয়। তাহলে এর অর্থ হচ্ছে, যেটা আমি আগেও বলেছি, এই দুটো সংস্কৃতি যেটা 1900 খ্রিস্টপূর্বাব্দ থেকে শুরু হচ্ছে জিয়া রাজবংশের সমসাময়িক। এখানে আমি জিয়া বংশ শ্যাং বংশের একটা তালিকা তুলে ধরেছি। শ্যাং বংশের প্রথম যে রাজা তিনি হচ্ছেন ইউ দ্য গ্রেট। তারপরে আমরা কুই, জোং ক্যাং, জিয়াং, শাও ক্যাং, জু, হুই, ম্যাং, জিয়া, এরকম অনেক রাজার নাম পেয়েছি। লাস্ট যেটা ইম্পর্টেন্ট রাজা তিনি হচ্ছেন জিয়া। কেন ইনি ইম্পর্টেন্ট? প্রথম রাজা যেমন ইম্পর্টেন্ট, শেষ রাজা কেন ইম্পর্টেন্ট না তাকে পরাজিত করে এই শ্যাং বংশের প্রথম যে ব্যক্তি চেং ট্যাং তিনি শ্যাং বংশের প্রতিষ্ঠা করেছিলেন। তো এই দ্বিতীয় রাজা ছিলেন তৃতীয় জং কেন, তাই জিয়া, ওো ডিং, তাই জেন, জিয়াও জিয়া, কং জি, তাই বু, এরকম অনেক রাজা। শেষ যিনি রাজা তিনি হচ্ছেন, আমরা জানি কি 1046 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই শ্যাং বংশ রাজত্ব করেছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে এই রাজবংশ তার অন্তিম পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে এবং লাস্ট শেষ রাজা ছিলেন ডিজিন। এই ডিজিন 1075 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1046 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। তাহলে একটি রাজবংশের ক্ষেত্রে প্রথম রাজা এবং শেষ রাজা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ প্রথম রাজা আগের কোনো রাজবংশকে পরাজিত করে তিনি তার রাজবংশ প্রতিষ্ঠা করেছেন, কিংবা তিনি তার ক্ষমতা বলে ছোট বসতি থেকে ধীরে ধীরে বৃহৎ একটা রাজবংশ তৈরি করেছেন। সর্বশেষে তার যে শেষ পুরুষ তিনি পরাজিত হচ্ছেন আরেকটি রাজবংশের হাতে। এইভাবেই কিন্তু রাজনীতি বা আমরা ইতিহাস দেখেছি উত্থান পতনের খেলা, যে রাজতন্ত্র থাকলে বা রাজবংশ বা এম্পায়ার তার এটা একটা স্বাভাবিক পরিণতি, উত্থান হলে তার পতন হবে। চীনের শ্যাং সভ্যতার পূর্ববর্তী জিয়া বংশের শেষ রাজার একটা ইমেজ আমি তুলে ধরেছি, জিয়া। এবং শ্যাং বংশের প্রথম রাজা চেং ট্যাং, এই প্রথম রাজার ইমেজ আমি আগেও দিয়েছি এবং যখন নাম উল্লেখের স্লাইডে আমি বলেছিলাম। এবং শেষ রাজা যে জিং, দেখুন জিং হচ্ছেন শেষ রাজা। 1046 বিসি পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন। এই জিং এর পতনের মধ্য দিয়ে চীনের শ্যাং সভ্যতা বা শ্যাং রাজবংশের পতন। এই রাজবংশ সম্পর্কে যদি আমরা খুব সারাংশ আমরা বলতে চাই তাহলে কি বলবো, যে পিত নদী প্রাণকেন্দ্র, কিন্তু ইয়াংসে নদী থেকে অবধি সেটি প্রসারিত হয়েছিল এবং এর ধর্মীয় যে বিষয়টি বা ওরাকল বোন এবং রাজাদের যে প্ল্যানচেট করা আদান প্রদানের যে বিষয়টি, এটি আমাদের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছে। এই বলে
আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আশা করি আপনারা কিছুটা হলেও আপনাদের আলোচনাটি বোধগম্য হয়েছে। নমস্কার।